পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক আইনের মামলায় প্রায় 250 জন সাবেক বিডিআর সদস্যকে জামিন দিয়েছে আদালত। বিকেলে ঢাকার কেরানীগঞ্জে অস্থায়ী আদালতের বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া এই আদেশ দেন। আদালত জানিয়েছে, জামিনপ্রাপ্তদের তথ্য প্রমাণ যাচাই করতে 2 দিন সময় লাগতে পারে। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলাম। জনাব আমিনুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি আসলে জানতে চাই শুরুতে আপনার কাছে, যে যারা জামিন পেলেন তারা আসলে কোন গ্রাউন্ডে এতদিন আটক ছিলেন এবং কোন গ্রাউন্ডেই বা তারা এখন ছাড়া পেলেন, তাদের মুক্তি আসলে কবে? ধন্যবাদ আপনাকে। দেখেন, যারা আজকে জামিন পেয়েছে তারা 2013 সালে হত্যা মামলা থেকে তারা নির্দোষ প্রমাণিত হয়, তারা খালাস পেয়েছিলেন। এবং এই মামলার মধ্যে আজকে যে বিস্ফোরক মামলাটি এখন যেটা রয়েছে, তাদের বিরুদ্ধে আলাদা কোনো সাক্ষ্য প্রমাণ নেই। হত্যা মামলায় যে সাক্ষ্য প্রমাণ ছিল সেই সাক্ষ্য প্রমাণটাই কিন্তু এখন বিস্ফোরক মামলার মধ্যেও তারা ব্যবহার করছে। তো যেহেতু হত্যা মামলা থেকে তারা 13 সালে খালাস পেয়েছে, নির্দোষ প্রমাণিত হয়েছে, তো সেই কারণে সঙ্গত কারণেই বিস্ফোরক মামলা থেকেও তারা অব্যাহতি পাবে, এটাই আমাদের প্রত্যাশা। পাশাপাশি হচ্ছে 2013 সালে 2010 সাল থেকে তারা জেল হাজতে আছে। 13 সালে তারা খালাস পেয়েছে, কিন্তু এই বিস্ফোরক মামলার কারণে তারা বের হতে পারেনি। দ্বিতীয়ত হচ্ছে যে রাষ্ট্রপক্ষ এই মামলাটি 2010 সাল থেকে চলছে, এখন পর্যন্ত তাদের বিচার কার্য শেষ হয়নি এবং মাত্র 284 জন সাক্ষীর সাক্ষ্য নিয়েছে, 1264 জন সাক্ষী। সঙ্গত কারণে এই মামলাটি আরো কত বছর লাগবে এটার কোনো হিসাব নেই। তো সেরকম বিচারের দীর্ঘসূত্রিতা, তাদের আগের মামলা থেকে তারা খালাস প্রাপ্তি এবং তাদের নিরাপদ প্রমাণ হওয়ার বিষয়টাই তাদের জামিনের মূল কারণ। তাদের বিরুদ্ধে তো কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। জি, আমরা দেখেছি যারা দণ্ডিত এবং যারা আপিল করেছেন তাদের বিচার আসলে কিভাবে হবে? তারা তো এখন জামিন পাবেন না। না, এটা কিন্তু তারা জামিন পাবেন না এই কথাটা ঠিক না। সেটা হচ্ছে যে এটা পর্যায়ক্রমে, আজকে মাননীয় আদালত যেটা বলেছেন যে যারা আগে খালাসপ্রাপ্ত হয়েছেন তাদের বিষয়টা, তাদের জামিনটা এখন বিবেচনা করা হলো এবং পর্যায়ক্রমে যারা 10 বছরের সাজা ছিল, যাদের সাজাটা শেষ হয়ে গেছে, সেটাও পরবর্তীকালে তারা মাননীয় আদালত হয়তো সেটা বিবেচনায় নেবেন। এবং যেগুলি উচ্চ আদালতে বিচারাধীন আছে, যে হত্যা মামলাতে যাদের যাবজ্জীবন সাজা আছে, সেগুলি উচ্চ আদালত থেকে জামিন নিতে হবে এবং জামিন নিলে নিম্ন আদালতের যে কেসটা, ওখান থেকে আবার হয়তো নিম্ন আদালত বিবেচনা করতে পারেন। জামিন পাবেন না তারা এরকম বিষয়টা না, কারণ যেহেতু আপিল শুনানির জন্য উচ্চ আদালতে একটি মামলা আছে, সেখানে উচ্চ আদালত বিবেচনা করবেন। নিম্ন আদালতে যে ট্রায়ালটা আছে সেটা নিম্ন আদালত বিবেচনা করবেন। তারা জামিন পাবেন না এরকম বিষয়টা নাই। সেটা হয়তো মামলার মেরিট অনুযায়ী তাদের মামলার মেরিট বিবেচনা করে হয়তো তারা পর্যায়ক্রমে জামিন পেতে পারে। এই মামলাটির আসলে চ্যালেঞ্জ কি ছিল? এবং আপনি বলছিলেন যে দীর্ঘসূত্রিতা, এখনো বিচার শেষ হয়নি, সেক্ষেত্রে আসলে কোন জায়গায় গিয়ে থাকে একটু বিস্তারিত জানতে চাই। আসলে এই চ্যালেঞ্জগুলো এইটি 2010 সালে 2টি মামলায় একত্রে বিচার কার্য শুরু হয়, একটি হত্যা মামলা, একটা বিস্ফোরক দ্রব্য আইনের মামলা, এবং এটা বক্সিবাজার আলিয়া মাদ্রাসা মাঠে এটার বিচার কার্য শুরু হয়েছিল। কিন্তু তৎকালীন প্রসিকিউশন পক্ষ তারা কিছু কলা কৌশল নিয়ে, তারা কৌশল অবলম্বন করে একটি মামলার বিচার কার্য খুব দ্রুততার সাথে শেষ করলো, কিন্তু বিস্ফোরক মামলার বিচার কার্য তারা কোনো সাক্ষ্য দিচ্ছিল না দিয়ে এই মামলাটি বিচার কার্য একেবারেই বন্ধ করে রাখে। পরবর্তীকালে ওই মামলাটি যখন হত্যা মামলার রায় হয়ে যায়, হাইকোর্টের রায় হয়ে যায়, তখন এই বিস্ফোরক মামলার বিচার কার্য তারা নতুন করে শুরু করে। সেই কারণে আপনি দেখবেন যে 1264 জন সাক্ষী টোটাল, তার মধ্যে মাত্র এই পর্যন্ত গত 16 বছরে মাত্র 284 জন সাক্ষীর সাক্ষ্য তারা নিয়েছে। এই যে এটার কৌশলটা হচ্ছে এরকম যে যেহেতু হত্যা মামলায় অধিকাংশ আসামি খালাস পেয়েছিল, প্রায় 278 জন আসামি, এই আসামিগুলো যাতে মুক্তি না পায়, এই বিস্ফোরক মামলার অজুহাত দেখিয়ে তাদেরকে শুধু জেল হাজতে আটক রাখার একটা কৌশল হিসেবে তারা এরকম একটি কৌশল অবলম্বন করেছে। তা আজকে ধরেন 5ই আগস্টের পরে এখন যে পরিবর্তিত পরিস্থিতিতে এখন আইনের শাসন বিদ্যমান, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারে, সেই কারণে আজকে তারই প্রতিফলন দেখা গেল যে বিচারক স্বাধীনভাবে এই আসামিগুলোর, নিরপরাধ আসামিদের বিচারের বিষয়ে। জনাব আমিনুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বিষয়ে কথা বলবার জন্য।